ট্রাম্প পুতিনের পর এবার বেইজিং সফরে ঘোষণা পাকিস্তান প্রধানমন্ত্রীর। নতুন কোন বার্তা দিতে চাইছে শেহবাজ? ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়াবহ ক্ষতি, ফাঁস হলো পেন্টাগনের গোপন রিপোর্ট। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্রের হামলার ইঙ্গিতে পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। এবার সীমান্ত নীতি বদলে দিলেন শুভেন্দু, নতুন নীতিকে ঘিরে সীমান্তে চরম উত্তেজনা। এবং ইরানে আত্মত্যাগে নাম লেখাচ্ছেন লাখো মানুষ, যুদ্ধক্ষেত্রে এটাই কি নতুন কোনো কৌশল? আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ নিরপেক্ষ আজকের বিশ্বের আলোচিত সর্বশেষ সংবাদে। আপনাদের সঙ্গে আমি আছি আহমাদ ইমতিয়াজ। দেখছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। চীনকে ঘিরে একের পর এক আন্তর্জাতিক শীর্ষ নেতাদের সফর এখন কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা জন্ম দিয়েছে। ট্রাম্প ও পুতিনের পর এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যাচ্ছেন বেইজিং সফরে। তবে কি চীনকে ঘিরে নতুন কোনো বৈশ্বিক শক্তির সমীকরণ তৈরি হচ্ছে? একের পর এক চীন সফরে যাচ্ছেন আন্তর্জাতিক মহলের প্রধান নেতারা। কূটনৈতিক, বাণিজ্যিক না মধ্যপ্রাচ্যীয় সংঘাত, আলোচনায় পাওয়া যাচ্ছে না কোনো সাড়া শব্দ। এবার ট্রাম্প ও পুতিনের চীন সফরের পর চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে আগামী 23 থেকে 26 মে তিনি চীনে অবস্থান করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য জানানো হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, এই সফরের মাধ্যমে চীন ও পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব নতুন স্থানে পৌঁছাবে। পাকিস্তান ও চীনের বন্ধুত্ব কেবল সাধারণ কোনো কূটনীতি নয়, বরং এটি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং গভীর আস্থার উপর প্রতিষ্ঠিত বলেও জানান তিনি। সফরকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চীনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের সাথে বৈঠক করবেন, যেখানে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপেক এর পরবর্তী ধাপের পাশাপাশি প্রতিরক্ষা, বাণিজ্য, অবকাঠামো এবং জ্বালানি নিয়ে আলোচনা হবে। তবে ইরান যুদ্ধ নিয়ে কোনো আলোচনা হবে কিনা এ বিষয়ে কোনো তথ্য জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, চীন ও পাকিস্তানের নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন উদ্বেগের বিষয়গুলো নিয়ে গভীরভাবে মতবিনিময় করবেন। গুয়ো জিয়াকুন আরও জানান, চীন মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে ইতিবাচক অবদান রাখতে পাকিস্তানের সাথে কাজ করবে। যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় সৃষ্ট সংঘাতের মধ্যস্থতা করতে চেয়েছিল পাকিস্তান এবং চীন। একই সাথে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনায় পাকিস্তানের মধ্যস্থকারীর ভূমিকায় ভূয়সী প্রশংসা করে চীন। এদিকে ইরানের গণমাধ্যম জানায়, দুই দেশের মধ্যকার আলোচনার আয়োজন করে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে নাম উঠে এসেছে, কিন্তু সংঘাতকালে কূটনৈতিক রাষ্ট্র হিসেবে চীনের কোনো উল্লেখযোগ্য ভূমিকা ছিল না। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের সফরের আগে মার্কিন প্রশাসন থেকে চীনকে আরও উন্মুক্ত করার সুযোগ বলে যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, সফর শেষে দুই দেশের কোনো বাণিজ্য চুক্তি, নতুন শুল্ক সমঝোতা কিংবা প্রযুক্তি বিষয়ক কোনো নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়নি। তার 48 ঘন্টার মধ্যে বেইজিং সফরে যান পুতিন। বিশ্লেষকদের মতে, ট্রাম্প জিনপিং এর মধ্যকার আলোচনা এবং ওয়াশিংটন বেইজিং এর সাম্প্রতিক ঘনিষ্ঠতা যেন রাশিয়ার স্বার্থের বিপরীতে না যায় তা বুঝতেই মূলত পুতিনের এই সফর। এর ওই 2 দিনের মাঝে পাকিস্তান প্রধানমন্ত্রীর চীন সফরের ঘোষণা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। কি হতে পারে এই সফরের উদ্দেশ্য, তার উত্তরই এখন অপেক্ষার বিষয়। ইরানের সঙ্গে টানা 40 দিনের ভয়াবহ যুদ্ধে বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র। গোপন সামরিক অভিযানে অত্যাধুনিক যুদ্ধবিমান, ড্রোন ও নজরদারি বিমান ধ্বংসের এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে, যা নিয়ে ইতিমধ্যে ওয়াশিংটনে শুরু হয়েছে তীব্র আলোচনা। ইরানের সঙ্গে 40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে এক নজিরবিহীন ও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিতে আমেরিকার অন্তত 42টি অত্যাধুনিক যুদ্ধবিমান, ড্রোন ও নজরদারি বিমান ধ্বংস হয়েছে। মার্কিন কংগ্রেসের অধীনস্থ সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা CRS এর এক সাম্প্রতিক গোপন প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় 1.5 দশক ধরে চলা চরম টানাপোড়েনের পর গত 28 ফেব্রুয়ারি দেশটিতে একতরফা সামরিক অভিযান শুরু করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম। এই অভিযানের কোড নেম দেওয়া হয়েছিল অপারেশন এপিক ফিউরি। যুদ্ধ চলে টানা 40 দিন, অর্থাৎ 7 এপ্রিল পর্যন্ত। এর পরের দিন অর্থাৎ 8 এপ্রিল দুই পক্ষই যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। দীর্ঘদিন ধরে পেন্টাগন এই যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতি চেপে রাখলেও মার্কিন কংগ্রেসের চাপের মুখে সিআরএস এর এই প্রতিবেদনটি সামনে আসে। সিআরএস এর প্রতিবেদন বিশ্লেষণ করে জানা গেছে, ধ্বংস হওয়া উড়োজাহাজগুলোর মধ্যে মার্কিন বিমান বাহিনীর বেশ কয়েকটি অন্যতম সেরা ও প্রযুক্তি সমৃদ্ধ যুদ্ধ বিমানও রয়েছে। প্রতিবেদনে ধ্বংস হওয়া 42টি বিমানের যে নিখুঁত তালিকা দেওয়া হয়েছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। এই তালিকায় রয়েছে 4টি F-15E স্ট্রাইক ইগল ফাইটার জেট, একটি পঞ্চম প্রজন্মের F-35L লাইটনিং II স্টিলথ ফাইটার, একটি A-10 থান্ডারবোল্ট II অ্যাটাক এয়ারক্রাফট, 7টি KC-135 স্ট্র্যাটোথিঙ্কার রিফুয়েলিং উড়োজাহাজ, একটি E-3 সেন্ট্রি ওয়াক্স সার্ভেইলেন্স এয়ারক্রাফট, 2টি MC-130 জে কমান্ডো II স্পেশাল অপারেশন এয়ারক্রাফট, একটি H-860W জলি গ্রিন রেস্কিউ হেলিকপ্টার, 24টি MQ-9 রিপার ড্রোন, একটি MQ-4C ট্রাইটন হাই অল্টিটিউড সার্ভেইলেন্স ড্রোন। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, মাত্র 40 দিনের যুদ্ধে ধ্বংস হওয়া এই আকাশযানগুলোর মোট আর্থিক মূল্য প্রায় 2,900 কোটি মার্কিন ডলার, যা মার্কিন অর্থনীতির জন্য এক বিশাল ধাক্কা। উপসাগরীয় অঞ্চলের সংবাদ মাধ্যম গালফ নিউজ সূত্রে জানা গেছে, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল দুটি: ইরানের ইসলামী প্রজাতন্ত্র সরকারকে উৎখাত করা এবং তাদের ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করা। যুদ্ধের প্রথম দিনই এক ভয়াবহ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সপরিবারে নিহত হন। পরবর্তী 40 দিনে প্রাণ হারান ইরানের প্রথম সারির বেশ কয়েকজন সামরিক ও সরকারি কর্মকর্তা। কিন্তু এত বড় মূল্যের বিনিময়েও মার্কিন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য সফল হয়নি। ইরানের বর্তমান সরকার উৎখাত করা সম্ভব হয়নি এবং মার্কিন গোয়েন্দারা এখনও দেশটির ইউরেনিয়ামের প্রধান মজুদের হদিস উদ্ধার করতে পারেনি। ফলে এত বড় ক্ষয়ক্ষতির পর এই অভিযানকে মার্কিনীদের জন্য একটি বড় ব্যর্থতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। মার্কিন আইন প্রণেতারা বা এমপিরা বারবার পেন্টাগনের কাছে যুদ্ধের ব্যয় ও ক্ষয়ক্ষতির হিসেব চাইলেও পেন্টাগন তা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। সিআরএস এর এই গোপন রিপোর্ট ফাঁসের পর হোয়াইট হাউস ও পেন্টাগন এখন আন্তর্জাতিক মহলে তীব্র জবাবদিহিতার মুখে। এই বিপুল সামরিক ও আর্থিক ক্ষতি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে কী ধরনের পরিবর্তন আনে, এখন সেটাই দেখার বিষয়। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। সীমান্ত জুড়ে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখায় নতুন করে বেড়েছে উত্তেজনা। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি, অন্যদিকে ইরানের কড়া বার্তা, যা নিয়ে চলছে তীব্র আলোচনা সমালোচনা। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। যুদ্ধবিমান প্রস্তুত, ক্ষেপণাস্ত্র তাক করা সীমান্ত পেরিয়ে। একদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকি, অন্যদিকে ইরানের কঠোর পাল্টা বার্তা। আবার হামলা হলে আগুন ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলের বাইরেও। মাত্র 1 ঘন্টার ব্যবধানে থেমে গেছে সম্ভাব্য ভয়াবহ এক সামরিক অভিযান। বিশ্বজুড়ে যখন তেলের বাজার অস্থির, তখন ওয়াশিংটন ও তেহরানের উত্তপ্ত বাক্যযুদ্ধ নতুন করে বাড়িয়ে তুলছে বৈশ্বিক উদ্বেগ। যুক্তরাষ্ট্র যদি নতুন করে ইরানের উপর সামরিক হামলা চালায়, তাহলে সেই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে পুনরায় বিমান হামলার নির্দেশ দেওয়ার চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। তবে কূটনৈতিক আলোচনার সুযোগ দিতে শেষ মুহূর্তে সিদ্ধান্ত স্থগিত করেন তিনি। এই মন্তব্যের পর ইরানের IRGC কঠোর প্রতিক্রিয়া জানায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারা বলেন, ইরানের বিরুদ্ধে আবারও আগ্রাসন চালানো হলে যুদ্ধ এবার আঞ্চলিক সীমা ছাড়িয়ে আরও বিস্তৃত হবে। 6 সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসন অপারেশন এপিক ফিউরি স্থগিত করে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। তবে এরপর শান্তি আলোচনা খুব একটা এগোয়নি। চলতি সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব জমা দিলেও তাতে পুরনো দাবিগুলোর পুনরাবৃত্তি দেখা গেছে। এসব দাবির মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, যুদ্ধের ক্ষতিপূরণ, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত তহবিল মুক্ত করা এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আজ হামলার সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত মুহূর্ত থেকে আমি মাত্র 1 ঘন্টা দূরে ছিলাম। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল নতুন হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তবে এবার তারা আরও দূরবর্তী অঞ্চল পর্যন্ত হামলা বিস্তারের ইঙ্গিত দিয়েছে। ফলে গোটা বিশ্বেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচন সামনে রেখে জ্বালানি তেলের দাম বৃদ্ধি রিপাবলিকান পার্টির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতিদিন ওঠানামা করছে। বুধবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম কিছুটা কমে প্রতি ব্যারেল প্রায় $108 নেমে এলেও সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। বিশ্লেষকদের মতে ওয়াশিংটন ও তেহরানের অবস্থান বারবার পরিবর্তিত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। সম্প্রতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের ধারণা, বর্তমান পরিস্থিতি যে কোনো সময় নতুন সংঘাতে রূপ নিতে পারে। কূটনৈতিক প্রচেষ্টা সফল না হলে মধ্যপ্রাচ্যের এই সংকট আরও বড় আন্তর্জাতিক নিরাপত্তা হুমকিতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। নোমান বিন বশির, নিরপেক্ষ। বাংলাদেশ ভারত সীমান্তে ফের বাড়ছে উত্তেজনা। এবার সীমান্ত নিরাপত্তাকে সামনে এনে নতুন দ্বিমুখী সুরক্ষা নীতির ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার এই সিদ্ধান্তকে ঘিরে দুই বাংলার সীমান্ত রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনার আবহ। সীমান্তে কাঁটাতারের বেড়া, অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান এবং সন্দেহভাজনদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার ঘোষণা, সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার সীমান্ত নিরাপত্তাকে সামনে এনে শুরু করেছেন নতুন এক রাজনৈতিক ও প্রশাসনিক অভিযান। আর এই সিদ্ধান্ত ঘিরেই ভারত বাংলাদেশ সীমান্ত রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্বিমুখী সুরক্ষা নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। এর অংশ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে প্রথম ধাপে 27 কিলোমিটার সীমান্ত এলাকার জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, আগামী 2 সপ্তাহের মধ্যেই এই জমি বিএসএফ এর কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার বৃহত্তর পরিকল্পনার এটি কেবল শুরু। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও জমি বিএসএফকে দেওয়া হবে। একই সঙ্গে অনুপ্রবেশ ঠেকাতে নতুন প্রশাসনিক ব্যবস্থা চালুর ঘোষণা দেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, পশ্চিমবঙ্গ পুলিশ এখন থেকে সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে। পরে বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে সমন্বয় করে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করবে। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রক্রিয়া হবে শনাক্ত, বাদ দেওয়া ও বহিষ্কার নীতির আওতায়। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে রাজনৈতিক কারণে বাধা সৃষ্টি করা হয়েছিল। আগের সরকারের বিরুদ্ধে তোষণ রাজনীতি ও ভোট ব্যাংক রক্ষার অভিযোগ তুলে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার প্রয়োজনীয় জমি ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছিল। শুভেন্দু অধিকারীর তথ্যমতে বাংলাদেশ ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4000 কিলোমিটার, যার মধ্যে প্রায় 2200 কিলোমিটার পশ্চিমবঙ্গ অংশে অবস্থিত। এর মধ্যে প্রায় 1600 কিলোমিটারে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে। তবে এখনও প্রায় 600 কিলোমিটার সীমান্ত উন্মুক্ত অবস্থায় রয়েছে। শুভেন্দু আরও বলেন, সীমান্তের এই অরক্ষিত অংশ দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, জোরপূর্বক ধর্মান্তর, নারীর নিরাপত্তা ও অন্যান্য অপরাধের সঙ্গে অনুপ্রবেশকারীরা সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন তিনি। শুভেন্দু অধিকারী আরও বলেন, যারা সিএএ এর আওতাভুক্ত নন তাদের আটক করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। এই বিষয়ে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন পদক্ষেপকে সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ইস্যুতে বিজেপি সরকারের অন্যতম বড় নীতিগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তকে ঘিরে নতুন এই রাজনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ এখন তীব্র আলোচনার কেন্দ্রে। এসব সিদ্ধান্ত সীমান্ত পরিস্থিতিকে নতুন এক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। একদিকে নিরাপত্তা জোরদারের দাবি, অন্যদিকে মানবিক ও কূটনৈতিক প্রভাব। বিষয়টি শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা সীমান্ত রাজনীতির জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এই সিদ্ধান্ত সীমান্ত রাজনীতিকে নতুন করে আলোচনার টেবিলে নিয়ে এসেছে, যেখানে নিরাপত্তা, নীতি এবং কূটনৈতিক সম্পর্ক সবকিছুই একই সূত্রে জড়িত।
নোমান বিন বশির, নিরপেক্ষ। যুদ্ধ আর উত্তেজনার মাঝে এক অদ্ভুত ও নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো ইরান। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে স্বেচ্ছায় নিজেদের জীবন বিসর্জন দিতে রাজি হয়েছে দেশটির শত শত তরুণ তরুণী। ঠিক কোন কারণে এমন অদ্ভুত উদ্যোগ নিয়েছে ইরান সরকার? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিয়ের সানাই বাজছে, চারদিকে উৎসবের আমেজ, কিন্তু এই আনন্দের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন ও আত্মত্যাগের প্রতিজ্ঞা। ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী গণবিয়ে, যেখানে শত শত তরুণ তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে এই বিয়ের পেছনের গল্পটি সাধারণ অন্য যে কোনো বিয়ের চেয়ে সম্পূর্ণ আলাদা। এই নবদম্পতিরা কেবল সংসার গড়ার শপথ নেননি, বরং দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করার এক কঠিন প্রতিশ্রুতি দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম ফ্রান্স 24-এর প্রতিবেদন অনুযায়ী ইরান সরকার সম্প্রতি একটি নতুন প্রকল্প চালু করেছে, যেখানে ইতিমধ্যে হাজার হাজার মানুষ নিজেদের নাম নিবন্ধন করেছেন। এই প্রকল্পে যারা নাম লিখিয়েছেন তাদের মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য লড়াইয়ে নিজেদের জীবন বিসর্জন দেওয়া। কিন্তু কিভাবে তারা জীবন দেবেন? প্রতিবেদনে বলা হয়েছে, যদি মার্কিন বা ইসরায়েলি বাহিনী ইরানের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক কেন্দ্রে হামলা চালাতে চায়, তবে এই নিবন্ধিত মানুষগুলো সেখানে গিয়ে মানব ঢাল হিসেবে দাঁড়িয়ে যাবেন, যাতে শত্রুপক্ষ সেখানে কোনো হামলা চালাতে না পারে। হঠাৎ কেন এমন আত্মঘাতী স্কিম চালু করতে হলো ইরানকে? এর পেছনে রয়েছে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরে ইরানকে লক্ষ্য করে দফায় দফায় হুমকি দিয়ে আসছেন। ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরানের উপর আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হতে পারে। যুক্তরাষ্ট্রের এই প্রকাশ্য হুমকির মুখে দেশের সাধারণ মানুষ এবং সামরিক বাহিনীর মনোবল চাঙা রাখতেই ইরান সরকার এমন ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে। ইরান সরকারের দাবি, এই স্কিমটি কেবল সাধারণ তরুণ তরুণীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বরাও এতে সামিল হয়েছেন। ইতিমধ্যে কয়েক লাখ মানুষ এই তালিকায় নাম লিখিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন স্বয়ং ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। বিশ্লেষকদের মতে, শীর্ষ নেতাদের এই অংশগ্রহণ সাধারণ মানুষের মনে এক বিশাল মনস্তাত্ত্বিক প্রভাব ফেলছে, যা সম্ভাব্য যুদ্ধের মুখে ইরানকে অভ্যন্তরীণভাবে শক্তিশালী করতে সাহায্য করবে। যুদ্ধবিগ্রহের এই যুগে মানব ঢাল হিসেবে নিজেদের জীবন উৎসর্গ করার এই প্রতিজ্ঞা বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল। একদিকে মার্কিন নিষেধাজ্ঞা ও হামলার হুমকি, অন্যদিকে ইরানের তরুণ প্রজন্মের এই আত্মত্যাগের মানসিকতা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। মিমি মাজুমদার, নিরপেক্ষ। পশ্চিম তীরে এবার প্রকাশ্যে পশু চুরির অভিযোগে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পশ্চিম তীর ভিত্তিক সংবাদ মাধ্যম কুদ নিউজ নেটওয়ার্কে ভাইরাল সেই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এই ঘটনা, যা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। বিস্তারিত প্রতিবেদনে। সম্প্রতি পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের পশু চুরির একটি চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পশ্চিম তীর ভিত্তিক সংবাদ সংস্থা কুদ নিউজ নেটওয়ার্ক এর ওয়েবসাইটে প্রকাশিত এই ভিডিওতে দেখা যাচ্ছে, খুব ভোরের দিকে একটি খামার থেকে একদল ভেড়া ও ছাগল জোরপূর্বক তাড়িয়ে নিয়ে যাচ্ছে মুখোশ পরা দুই ব্যক্তি। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চুরির এই ঘটনাটি ঘটেছে দক্ষিণাঞ্চলীয় শহর হেব্রনের হারিবাত আল নাবি এলাকায়। আক্রান্ত খামারটির মালিক একজন নিরীহ ফিলিস্তিনি, আর যে দুই মুখোশধারী ব্যক্তি ছাগল ও ভেড়াগুলোকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে তারা সেখানকার উগ্রপন্থী ইহুদি বসতি স্থাপনকারী। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পশু চুরির এই ঘটনা অবশ্য নতুন কিছু নয়। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম তীর অঞ্চলের বিভিন্ন শহরে ও গ্রামে ফিলিস্তিনিদের গৃহপালিত পশু চুরি, ক্ষেতের ফসল চুরি এবং রাতের আধারে ফসল নষ্ট করার মতো অপরাধ আশঙ্কাজনক হারে বাড়ছে। আর প্রতিটি ক্ষেত্রেই এসব ঘটাচ্ছে কট্টরপন্থী ইহুদি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি এবং ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর মতে এটি কোনো সাধারণ চুরি নয়। মূলত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতিনিয়ত মানসিক ও অর্থনৈতিক চাপে রাখা এবং তাদের নিজেদের পৈতৃক ভূমি থেকে তাদের উচ্ছেদ করার সুদূরপ্রসারী লক্ষ্যই এই পদ্ধতিগত জুলুম ও নোংরা কূটকৌশল চালাচ্ছে ইহুদিরা।
পবিত্র ঈদের আগে যেখানে উৎসবের আমেজ থাকার কথা, সেখানে ফিলিস্তিনি খামারিদের রাত কাটছে নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর আতঙ্কে। আন্তর্জাতিক মহলে নীরবতার সুযোগে পশ্চিম তীরে ইহুদিদের এই আগ্রাসন ও চুরি কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়। পবিত্র ঈদুল আজহার আনন্দ যখন মুসলিম বিশ্বের ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে, তখন গাজার দৃশ্য একেবারেই ভিন্ন। দীর্ঘ যুদ্ধ ও অবরোধের কঠিন বাস্তবতায় এবারও ঈদ কাটাতে হচ্ছে কোরবানি ও স্বাভাবিক প্রস্তুতি ছাড়াই। রাফার ক্রসিং বন্ধ থাকায় মক্কার হজ যাত্রার স্বপ্ন এবং গাজায় পশুবাহী ট্রাক প্রবেশ না করায় কোরবানির আয়োজনও ঠিক একই সঙ্গে থমকে আছে। মুসলিম উম্মার ঘরে ঘরে যখন পবিত্র ঈদুল আজহার আনন্দের প্রস্তুতি চলছে, তখন সম্পূর্ণ ভিন্ন এক চিত্র ফিলিস্তিনের গাজায়। দীর্ঘ যুদ্ধ আর অবরোধের নির্মম বাস্তবতায় এবারও হজে যাওয়া এবং পশু কোরবানি ছাড়াই টানা তৃতীয় ঈদুল আজহা কাটাতে যাচ্ছেন গাজার ফিলিস্তিনিরা। রাফা ক্রসিং বন্ধ থাকায় যেমন মক্কায় যাওয়ার স্বপ্ন ভেঙেছে হাজারো মানুষের, তেমনি অবরুদ্ধ উপত্যকায় পশুবাহী কোনো ট্রাক ঢুকতে না দেওয়ায় বন্ধ রয়েছে কোরবানিও। ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দা 64 বছর বয়সী নাজিয়া আবু লেহিয়া ইচ্ছে ছিল স্বামীর সঙ্গে মক্কায় পবিত্র হজ পালন করতে যাবেন। 2024 সালে তারা হজের জন্য নাম নিবন্ধন করেছিলেন এবং নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এর মাঝেই শুরু হয় যুদ্ধ, বন্ধ হয়ে যায় সীমান্ত, আর হজে যাওয়া হলো না তাদের। নাজিয়া ভেবেছিলেন যুদ্ধ শেষ হলে হয়তো সীমান্ত খুলে দেওয়া হবে, কিন্তু গত বছর এক ইসরায়েলি বোমা হামলায় তার স্বামী নিহত হন। ঘরবাড়ি হারিয়ে বর্তমানে দক্ষিণ গাজায় খান ইউনিসের একটি জীর্ণ তাঁবুতে দিন কাটছে নাজিয়ার। আন্তর্জাতিক সংবাদ সংস্থা AFP-কে তিনি অশ্রুসিক্ত চোখে বলেন, আমি হজের নিয়ত করেছি বেশ কয়েক বছর আগে। আমার মাঝে মাঝে দুশ্চিন্তা হয় আমিও হয়তো স্বামীর মতো কোনো একদিন নিহত হয়ে যাব, কিন্তু তারপরও আশা ছাড়িনি। আল্লাহর ইচ্ছে হলে অবশ্যই একদিন হজ পালন করতে পারবো। শুধু নাজিয়াই নন, পুরো গাজাবাসীর জন্য এবারের ঈদ শুধুই কান্নার। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার আগে প্রতি বছর গাজার মুসলিমরা 10 থেকে 20 হাজার গরু, উট এবং 30 থেকে 40 হাজার ভেড়া দুম্বা আমদানি করতেন, কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে গাজায় জ্যান্ত পশু আমদানি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে 2024 সাল থেকে কোনো প্রকার পশু কোরবানি ছাড়াই ঈদুল আজহা উদযাপন করতে বাধ্য হচ্ছেন গাজার ফিলিস্তিনিরা। যদিও সম্প্রতি কিছু মাংস ও খাদ্য সামগ্রী প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তবে কোরবানির পশুর অভাব মেটানোর কোনো সুযোগ রাখা হয়নি। ফলে আগামী 27 মে গাজায় ঈদুল আজহা উদযাপিত হলেও সেখানে থাকবে না কোনো কোরবানি বা উৎসবের আমেজ। যুদ্ধের আগে গাজার মানুষ রাফা ক্রসিং পেরিয়ে মিশর হয়ে সৌদি আরবে হজে যেতেন, কিন্তু গাজাবাসীর সেই লাইফলাইন এখন পুরোপুরি বন্ধ। বিশ্বজুড়ে যখন কুরবানির আনন্দ ছড়িয়ে পড়বে, তখন গাজার তাঁবুগুলোতে জ্বলবে কেবলই স্বজন হারানোর বেদনা। নোমান বিন বশির, নিরপেক্ষ। দর্শক, এই ছিল নিরপেক্ষ আজকের আলোচিত বিশ্বের সর্বশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।